পৃথিবীর সফল ট্রেডারদের সাফল্যের মূল চাবিকাঠি হল ডিসিপ্লিন, যা রাতারাতি অর্জন করা যায় না। এটি এমন একটি গুণ যা অর্জন করতে বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে হয়। মার্ক ডগলাসের ডিসিপ্লিন ট্রেডার বইটি এই ডিসিপ্লিন দ্রুত শেখার উপায় নিয়ে আলোচনা করে। এই বইয়ের 7টি শক্তিশালী অধ্যায়ের সারসংক্ষেপ এখানে দেওয়া হলো, যা ট্রেডিংয়ের ডিসিপ্লিন আনাকে বাস্তবে পরিণত করতে সাহায্য করবে। প্রথম অধ্যায়, সাফল্যের পথ। আপনি হয়তো সবকিছু নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন, সঠিক কৌশল অবলম্বন করেছেন এবং উপযুক্ত সময় ট্রেড করেছেন, কিন্তু ফলাফল উল্টো হয়েছে। যখন বাজার একটু নড়াচড়া করে, তখন আপনার আত্মবিশ্বাস নড়ে ওঠে, হৃদস্পন্দন বেড়ে যায় এবং আতঙ্ক গ্রাস করে। এই পরিস্থিতিতে সফল হওয়ার জন্য শুধু চার্ট, ইন্ডিকেটর বা খবরের ওপর নির্ভর করলে চলবে না, বরং নিজের মনকে জয় করতে হবে। ট্রেডিংয়ে সাফল্য লাভের পথ সরল নয়। এটি এমন একটি রাস্তা যেখানে প্রতি পদক্ষেপে নিজের ভাবনা, বিশ্বাস এবং আবেগের সঙ্গে লড়াই করতে হয়। আমরা মনে করি আমরা বাজারকে বুঝতে এসেছি, কিন্তু আসলে বাজারই আমাদের নিজেদেরকে বুঝতে বাধ্য করে। একজন বক্সার যেমন আঘাতের ভয় না পেয়ে রিংয়ে নামে, কারণ সে জানে ভয় তার দুর্বলতা নয়, বরং প্রশিক্ষক, তেমনি একজন ট্রেডার যখন ক্ষতির ভয়কে মেনে নেয়, তখনই সে আসল জেতা শেখে। বেশিরভাগ মানুষ কৌশল পরিবর্তন করে বা নতুন ইন্ডিকেটর খোঁজে, কিন্তু ভেতরের সমস্যা সমাধান না হয় ফলাফল একই থাকে। আমাদের সবার ভেতরে থাকা অদৃশ্য দেয়াল, যা পুরনো বিশ্বাস, শৈশবের শর্ত এবং অতীতের ব্যর্থতা দিয়ে তৈরি, বাজারের সামান্য অস্থিরতাতেই কেঁপে ওঠে। এই ভেতরের ভয় আমাদের থামিয়ে দেয়। তাই আসল সাফল্য শুরু হয় আত্মসচেতনতা থেকে। একজন পেশাদার ট্রেডার বলেছেন, ট্রেডিং বাজার ভবিষ্যৎবাণী করা নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করা। যখন বাজার অপ্রত্যাশিত কিছু করে, তখনই অনেকে হাল ছেড়ে দেয়, কারণ তারা এখনও নিজেদের আবেগ বুঝতে শেখেনি। এই অধ্যায় আমাদের দেখায় কেন আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি এবং কেন সঠিক মানসিকতাই ট্রেডিংয়ে সবচেয়ে বড় সুবিধা। নিজের ভয়, সন্দেহ এবং আবেগপ্রবণতা দূর করতে পারলে আপনার সিদ্ধান্তগুলো আরও স্পষ্ট হবে। সফলতার পথ সহজ না হলেও সোজা, শুধু নিজের ভেতরের কোলাহল শুনে তা নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এই যাত্রার প্রথম ধাপ হলো বোঝা যে লড়াই বাজারের সাথে নয়, বরং নিজের সাথে। যে নিজেকে জয় করে, সেই প্রকৃত ট্রেডার। দ্বিতীয় অধ্যায়, সম্ভাব্যতা সম্পর্কে কিছু ধারণা। আপনি একটি মুদ্রা বাতাসে ছুড়লেন, ফলাফল হেড বা টেল। যদি পরপর 3 বার টেল আসে, তাহলে চতুর্থবার কি হবে? বেশিরভাগ মানুষ মনে করবে এবার হেড আসবেই, কারণ আমাদের মস্তিষ্ক এলোমেলো ঘটনার মধ্যেও প্যাটার্ন খোঁজার চেষ্টা করে। ট্রেডিংয়ে এটিই আমাদের সবচেয়ে বড় ভুল। বাজার কোনো স্থির রাস্তা নয়, যা সবসময় একই রকমভাবে ভবিষ্যৎবাণী করা যাবে। এটি একটি খোলা সমুদ্রের মতো, যেখানে প্রতিটি ঢেউ অপ্রত্যাশিত। মানুষ হিসেবে আমরা নিশ্চয়তা খুঁজি। আমরা চাই যখনই ট্রেড নেব, বাজার ঠিক সেইভাবে আচরণ করুক যেভাবে আমরা ভেবেছি। যখন এমনটা না হয়, তখন আমরা ভেঙে পড়ি। এখান থেকেই সম্ভাব্যতা সম্পর্কে আসল জ্ঞান শুরু হয়। সেই অনিশ্চয়তাকে আবেগগতভাবে সামলাতে পারাই আসল দক্ষতা। এই দক্ষতা কোনো কৌশল বা ইন্ডিকেটর থেকে শেখা যায় না। এটি আসে তখনই যখন আপনি মেনে নেন যে ক্ষতিও ট্রেডিংয়ের একটি অংশ। এক ইন্ট্রাডে ট্রেডার টানা 3 বার লোকসানের পর চতুর্থ ট্রেডে জেতার প্রবল ইচ্ছায় বড় পজিশন নিয়েছিল, যার ফলস্বরূপ আরও বড় ক্ষতি হয়। সেদিন সে বুঝল যে তার ইচ্ছে কখনোই সম্ভাব্যতাকে বদলাতে পারে না। সম্ভাব্যতাকে বুঝতে পারা মানে হলো নিজেকে ভুল করার অনুমতি দেওয়া, যা আপনাকে আবেগিক স্বাধীনতা দেয়। তাই পরের বার ট্রেড নেওয়ার সময় নিজেকে প্রশ্ন করুন, আমি কি এখানে সঠিক হতে এসেছি নাকি ডিসিপ্লিনড থাকতে? এই প্রশ্নটি আপনাকে একজন প্রকৃত ট্রেডারের মানসিকতার দিকে নিয়ে যাবে। তৃতীয় অধ্যায়, অনুভূতির গতিশীলতা। একই চার্ট দুজন ট্রেডারকে দেখালে একজন বলবে বাজার উপরে যাবে, অন্যজন বলবে নিচে নামবে। কেন এমন হয়? কারণ আমরা পৃথিবীকে যেমন আছে তেমন দেখি না, আমরা সেটাকে দেখি যেমন আমরা আছি। ট্রেডিংয়ে অনুভূতি এক অদৃশ্য ফিল্টারের মতো কাজ করে, যা আমাদের অতীত অভিজ্ঞতা, বিশ্বাস এবং আবেগ দিয়ে তৈরি হয়। এই ফিল্টারই ঠিক করে আমরা বাজারকে কিভাবে ব্যাখ্যা করব। উদাহরণস্বরূপ, যদি কোনো ট্রেডার কোনো নির্দিষ্ট প্যাটার্ন থেকে আগে বড় ক্ষতি করে থাকে, তাহলে পরের বার একই প্যাটার্ন দেখলে তার ভেতরে ভয় জেগে উঠবে। তার চোখে আর যুক্তি আসবে না, সে দেখবে শুধু বিপদ। অন্যদিকে
একই প্যাটার্ন থেকে যদি অন্য কোনো ট্রেডার আগে লাভ করে থাকে তবে তার কাছে সেটাই হবে এক সুবর্ণ সুযোগ। অর্থাৎ চার্টের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলো আমাদের দৃষ্টিভঙ্গি। এক ছেলে রাহুল একটি ওয়েবিনার দেখে শিখল যে হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন সবসময় বিয়ারিশ সিগন্যাল দেয়। চার্টে ওই প্যাটার্ন দেখে সে দ্রুত শর্ট করল, কিন্তু বাজার উল্টো দিকে যাওয়ায় বড় লোকসান হল। তার বিশ্লেষণ ঠিক থাকলেও ভুল ছিল তার অনুভবে। প্যাটার্নটি ছিল অসম্পূর্ণ এবং ভলিউম কনফার্মেশনও ছিল না, কিন্তু রাহুল শুধু তাই দেখল যা সে দেখতে চাইছিল। আমাদের মন সবসময় নিশ্চিততা খুঁজে। যখনই মনে হয় কোনো প্যাটার্ন থেকে পরিচিত ফলাফল আসবে, তখন বাকি সব সিগন্যাল উপেক্ষা করা হয়। এটি হলো সিলেক্টিভ পারসেপশন, অর্থাৎ যা আমাদের বিশ্বাসের সাথে মিলে যায় আমরা শুধু সেটাই গ্রহণ করি। বাকিগুলো আমাদের চোখে পড়ে না বা পড়লেও অর্থহীন মনে হয়। এজন্যই অনেকে বলে যে বাজার তাদের ধোঁকা দিয়েছে, কিন্তু সত্যি হলো বাজার কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় আমাদের অনুভূতি। আমরা বাজারকে যেভাবে দেখি সেই দৃষ্টিভঙ্গি আমাদের অন্ধ করে দেয়। একজন ট্রেডার একবার বলেছিলেন যে তিনি MACD এবং RSI একসাথে ব্যবহার করতেন নিশ্চিতকরণের জন্য, কিন্তু একদিন যখন MACD এবং RSI উল্টো সংকেত দিল তিনি RSIকে উপেক্ষা করলেন, কারণ MACD তার বিশ্বাসের সাথে মিলছিল, যার ফলে বড় লোকসান হল। অনুভূতি শুধু প্যাটার্ন বা ইন্ডিকেটরে সীমাবদ্ধ নয়, এটি আমাদের আবেগকেও নিয়ন্ত্রণ করে। যখন আমরা ভয়ে থাকি বাজারের প্রতিটি নড়াচড়া আমাদের কাছে হুমকি মনে হয়, আর যখন আমরা লোভী থাকি প্রতিটি নড়াচড়া সুযোগ মনে হয়। এই পরিবর্তনশীল অনুভূতিই আমাদের কৌশল থেকে সরিয়ে দেয়। অনুভূতি নিয়ন্ত্রণ করা সহজ নয়, কারণ এটি আমাদের শৈশব থেকে শুরু করে প্রতিটি ছোট বড় অভিজ্ঞতা দিয়ে গড়ে ওঠে। উদাহরণস্বরূপ, যদি ছোটবেলায় প্রতিটা ভুলের জন্য শাস্তি পেয়ে থাকেন, তাহলে ট্রেডার হয়ে ক্ষতিকেও শাস্তি মনে হবে, ফিডব্যাক নয়। এক মেয়ে সবসময় ছোট লাভে বেরিয়ে যেত, কারণ তার বিশ্বাস ছিল লাভ দ্রুত বুক না করলে সব হারাবে। একবার একদম নিখুঁত ট্রেন্ড এলেও সে আগেভাগেই বেরিয়ে গেল এবং পরে দেখল বাজার তার লক্ষ্য পর্যন্ত পৌঁছে গেছে। সে ভেঙে পড়ল, কিন্তু পরের বারও একই কাজ করল, কারণ তার অনুভবে বাজার ছিল ছিনিয়ে নেওয়ার জায়গা। মনে রাখবেন, অনুভূতি না বদলালে কৌশল বদলিয়েও কোনো লাভ হয় না। অনুভূতি পরিবর্তন করা এক ধরনের মানসিক অনুশীলন। প্রতিটি ট্রেডের পর নিজেকে জিজ্ঞেস করুন, আমি যা দেখলাম তা কি আসলেই চার্টে ছিল, নাকি আমার মন তার অর্থ তৈরি করেছে? এই প্রশ্নটি আপনাকে এক ধাপ এগিয়ে দেবে। ট্রেডিংয়ে জেতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সত্যিটাকে ঠিক যেমন আছে তেমন দেখা, না অতিরিক্ত ভয় নিয়ে, না অতিরিক্ত আশা নিয়ে। কারণ অনুভূতি যখন পরিষ্কার হয়, সিদ্ধান্তও তখন খাঁটি হয়। আর ট্রেডিংয়ে খাঁটি সিদ্ধান্তই হল ধারাবাহিক সাফল্যের আসল চাবিকাঠি। চতুর্থ অধ্যায়, বিশ্বাস এবং ট্রেডিংয়ের উপর তার প্রভাব। আপনার ভেতরে একটা অদৃশ্য কণ্ঠস্বর আছে যা প্রতিটি ট্রেড নেওয়ার আগে বলে, এবার তো ক্ষতি হওয়া চলবে না। আপনি ট্রেড নিলেন আর বাজার উল্টো দিকে গেল। আপনি রেগে গিয়ে স্টপ লস সরিয়ে দিলেন, ক্ষতি আরও বাড়ল। আতঙ্কে ট্রেড কেটে দিলেন। তারপর মনে প্রশ্ন এলো, আমি এমন কেন করলাম? আসল কারণটি সহজ, সিদ্ধান্তটা আপনি নেননি, সেটা আপনার বিশ্বাস সিস্টেম নিয়েছে। বিশ্বাস হলো সেই অদৃশ্য শক্তি যা আমাদের ভাবনা, আবেগ এবং প্রতিটি ট্রেডকে নিয়ন্ত্রণ করে। আর সবচেয়ে বড় কথা, আমরা প্রায় জানিই না কোন কোন অদৃশ্য নিয়ম মেনে আমরা চলছি। এক ছেলে, অর্জুন, পড়াশোনায় ভালো, স্মার্ট এবং তার কৌশলও মজবুত ছিল, কিন্তু বাজার যখনই তার বিপরীতে যেত সে একদম স্থির হয়ে যেত। ক্ষতি কাটত না, আর ছোট ক্ষতি বড় হতে হতে তাকে ডুবিয়ে দিত। তাকে যখন জিজ্ঞেস করা হলো, তুই ক্ষতি কাটছিস না কেন? সে বলল, কারণ ছোটবেলা থেকেই শেখানো হয়েছে হার মানা ভুল। এটাই ছিল আসল খেলা। শৈশবে শেখা এই বিশ্বাস যে হার মানা ভুল আজ ট্রেডিংয়ে তার বিরুদ্ধে কাজ করছিল। কারণ ট্রেডিংয়ে ক্ষতি মেনে নেওয়া হার মানা নয়, বরং এটি হলো প্রজ্ঞা। বিশ্বাস সবসময় যৌক্তিক হয় না, ওরা বেশিরভাগ সময় আবেগিক হয়। পুরনো ভয়, কষ্ট আর অভিজ্ঞতা থেকেই জন্ম নেয়। অনেক ট্রেডার ভাবে, যদি আমি ক্ষতি নিলাম তাহলে আমি দুর্বল, কিন্তু এই বিশ্বাস তাদের শক্তিশালী করে না, বরং আবেগিক সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। আরেকটি গল্প, এক মেয়ে ছিল খুব সতর্ক ট্রেডার। ডাবল কনফার্মেশন না পেলে কখনো ট্রেড নিত না। তবুও তার অনেক ভালো ট্রেড হাতছাড়া হয়ে যেত। তাকে যখন জিজ্ঞেস করা হলো, তুই এত ভয় পাচ্ছিস কেন? সে বলল, আমি কোনো ভুল অ্যাফোর্ড করতে পারবো না। কেন? কারণ তার ভেতরে বিশ্বাস ছিল যে ভুল করলে মানে আমি যোগ্য নই।
অর্থাৎ যতক্ষণ না আমরা নিজেদের বিশ্বাস সিস্টেমকে চিনতে পারি ততক্ষণ আমরা সেই জালে আটকেই থাকি যা আমাদের নিজেদের মন তৈরি করে রেখেছে। ট্রেডিংয়ে বিশ্বাস হলো সবচেয়ে বড় অদৃশ্য শত্রু, আর বিশ্বাস যদি ভুল হয় তাহলে সবচেয়ে ভালো কৌশলও ব্যর্থ হয়ে যাবে। ভাবুন তো, যদি আপনার বিশ্বাস হয় যে বাজার অপ্রত্যাশিত, আমি কখনো নিরাপদ নই, তাহলে আপনি সবসময় ভয় নিয়ে ট্রেড করবেন। ভয় আপনাকে তাড়াতাড়ি লাভ বুক করতে বাধ্য করবে, আর ক্ষতি হলে আপনাকে আশায় আটকে রাখবে। সফল ট্রেডার হতে গেলে প্রথমেই দরকার নিজের বিশ্বাস সিস্টেমকে আয়নায় দেখা। এখন প্রশ্ন হলো, বিশ্বাস কি বদলানো যায়? উত্তর হলো হ্যাঁ, কিন্তু তার জন্য দরকার সচেতনতা। যখন আপনি চিনতে পারবেন কোন বিশ্বাস আপনাকে আটকে দিচ্ছে, তখনই আপনি তাকে চ্যালেঞ্জ করতে পারবেন। যেমন, প্রতিটি ক্ষতি কি ব্যর্থতা মানে? না। প্রতিটি ভুল কি আমার মূল্য নির্ধারণ করে? একেবারেই না। বিশ্বাস পরিবর্তন শুরু হয় প্রশ্ন করা থেকে, আর সবচেয়ে বড় অগ্রগতি আসে তখন যখন আপনি বুঝে যান যে আমি আমার বিশ্বাসগুলোর দাস নই, আমি ওদের স্রষ্টা। ট্রেডিং আসলে এক মানসিক খেলা, আর বিশ্বাস হলো তার সবচেয়ে গভীর ভিত্তি। কৌশলে কাজ করা সহজ, কিন্তু বিশ্বাস বদলানেই হলো আসল রূপান্তর। যতক্ষণ না আপনি সেই ট্রেডারের মতো ভাববেন যে নিজের বিশ্বাসে আটকে আছে, ততক্ষণ অগ্রগতি ধীর এবং থেমে থেমে চলবে। কিন্তু যেদিন থেকে আপনি বিশ্বাসকে পুনরায় প্রোগ্রাম করা শুরু করবেন, সেদিন থেকেই আপনার ট্রেডিংয়েও পরিবর্তন শুরু হয়ে যাবে। এই যাত্রার শুরু সচেতনতা থেকে। তাই পরের বার যখন ট্রেড নেবেন, নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি এই ট্রেড নিচ্ছি আমার কৌশল দিয়ে, নাকি আমার পুরনো বিশ্বাস দিয়ে? কারণ ট্রেডিংয়ে সাফল্য নির্ভর করে শুধু দক্ষতার উপর নয়, বরং বিশ্বাসের উপরও। পঞ্চম অধ্যায়, লক্ষ্যের গতিশীলতা। রাহুল ছোটবেলা থেকেই শিখেছিল যে কিছু পেতে হলে বড় লক্ষ্য তৈরি করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয় এবং না পাওয়া পর্যন্ত থামতে নেই। এই মানসিকতা নিয়েই সে ট্রেডিং শুরু করল। তার প্রথম লক্ষ্য ছিল প্রতি মাসে ৫,০০০ টাকা লাভ করা। সে এক্সেলে পুরো পরিকল্পনা তৈরি করল, কতগুলো ট্রেড নিতে হবে, কতটা ঝুঁকি নিতে হবে, কতবার জিততে হবে, সব কিছু সেট করা ছিল। কিন্তু মাসের প্রথম সপ্তাহেই ২টি লোকসান হয়ে গেল, আর পুরো সিস্টেম নড়বড়ে হয়ে গেল। ভয়, হতাশা, রাগ সব একসাথে চলে এলো। সে হঠাৎ লক্ষ্য বদলে ফেলল, এবার শুধু লোকসান রিকভার করতে হবে। কিন্তু পরের সপ্তাহে অবস্থা আরও খারাপ হলো। মাসের শেষে ৫,০০০ টাকার লাভের লক্ষ্য ৭০,০০০ টাকার লোকসানে পরিণত হলো। এখন প্রশ্ন হলো, লক্ষ্য তৈরি করা কি ভুল? না, ভুল হলো লক্ষ্যের পেছনে দৌড়ানোর পদ্ধতি। কারণ ট্রেডিংয়ে লক্ষ্যের গতিশীলতা অন্য যে কোনো ক্ষেত্রের থেকে একদম আলাদা। এখানে ফলাফলের উপর বা শুধু টাকার উপর মনোযোগ দিলে স্পষ্টতা আসে না, বরং চাপ বাড়ে। একজন সাঁতারুকে জিজ্ঞেস করা হলো, তুমি কিভাবে প্রতিটি রেস জিতে যাও? সে উত্তর দিল, আমি জেতার কথা ভাবি না, আমি শুধু প্রতিটি স্ট্রোক নিখুঁত করার চেষ্টা করি। ট্রেডিংয়েও ঠিক এই মানসিকতা দরকার। কারণ যখন আমরা ফলাফল অর্থাৎ টাকাকে মূল লক্ষ্য বানাই, তখন আমাদের শক্তি ভয় এবং প্রত্যাশার মধ্যে ভাগ হয়ে যায়। প্রতিটি ট্রেড হয়ে যায় সেই লক্ষ্যের দিকে যাওয়ার একটি সিঁড়ি, আর সেই সিঁড়ি যদি ভেঙে যায়, আমরা নিজেদের ভেতরেও ভেঙে পড়ি। আসল খেলা তখনই বদলায় যখন লক্ষ্যগুলো অভ্যন্তরীণ হয়ে যায়। অভ্যন্তরীণ লক্ষ্য মানে শৃঙ্খলার উপর মনোযোগ দেওয়া, কৌশলে টিকে থাকা, আবেগ চিনতে শেখা এবং প্রতিদিন একটু একটু করে উন্নত হওয়া। এক বাস্তব উদাহরণ, নীরজ নামের একজন ট্রেডার প্রতিদিন ১,০০০ টাকা উপার্জনের লক্ষ্য নিয়ে বাজারে বসত। কখনো হতো, কখনো হতো না। যেদিন হতো না, সেদিন সে অতিরিক্ত ট্রেড নিতে শুরু করত, রিভেঞ্জ ট্রেডিং, ওভার ট্রেডিং। কিন্তু একদিন সে পদ্ধতি বদলে দিল, নতুন লক্ষ্য তৈরি করল। আমি প্রতিটি ট্রেডে আমার নিয়মগুলো মেনে চলব, ফলাফল যাই হোক। কিছু সপ্তাহের মধ্যে তার পারফরমেন্স স্থিতিশীল হয়ে গেল, কারণ সে ফলাফল নির্ভর না হয়ে প্রক্রিয়া নির্ভর ট্রেডার হয়ে উঠল। ট্রেডিংয়ে আসল প্রশ্ন হলো, আপনি প্রক্রিয়াকে লক্ষ্য বানাচ্ছেন নাকি ফলাফলকে? যদি আপনার লক্ষ্য শুধু টাকা হয়, তাহলে প্রতিটি লোকসান আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। কিন্তু যদি আপনার লক্ষ্য শৃঙ্খলা হয়, তাহলে প্রতিটি লোকসান আপনাকে আরও শক্তিশালী করবে। ভাবুন তো, একজন তীরন্দাজ যখন তীর ছোড়ে, সে শুধু লক্ষ্যের উপর মনোযোগ দেয়। যদি সে ভাবে আমাকে জিততেই হবে, তাহলে তার হাত কাঁপবে এবং নিশানা মিস করবে। ট্রেডিংও একদম তাই, যেখানে মন যত শান্ত হবে, সিদ্ধান্ত তত তীক্ষ্ণ হবে। এবার আরেকটা প্রশ্ন আসতে পারে, লক্ষ্য ছাড়া অনুপ্রেরণা আসবে কোথা থেকে? সহজ উত্তর, লক্ষ্য থাকতে হবে, কিন্তু এমন লক্ষ্য যা আপনার নিয়ন্ত্রণের ভিতর।
লাভ আপনার লক্ষ্য হতে পারে না, কারণ সেটা বাজারের আচরণের উপর নির্ভর করে, কিন্তু শৃঙ্খলা আপনার লক্ষ্য হতে পারে, কারণ সেটা আপনার আচরণের উপর নির্ভর করে। ট্রেডিংয়ে ধারাবাহিক হয় সেই মানুষ যারা প্রতিদিনের শৃঙ্খলাকে পুরস্কার ভাবে, শুধু টাকা নয়। প্রতিদিন যখন স্ক্রিনের সামনে বসবেন, নিজেকে এই প্রশ্ন করবেন না যে আজ কত টাকা কামাবো, বরং জিজ্ঞাসা করুন, আজ কি আমি আমার নিয়ম মেনে চলতে পারবো? এই মানসিকতাই আপনাকে দীর্ঘমেয়াদী জয়ী বানাবে। লক্ষ্য আসলে কোনো শেষ রেখা নয়, এটা একটা কম্পাস। এটা দিক নির্দেশনা দেয়, কিন্তু সেখানে পৌঁছানো নির্ভর করে আপনি প্রতিটি পদক্ষেপ কতটা সুচিন্তিতভাবে নিচ্ছেন। তাই পরের বার লক্ষ্য নির্ধারণ করার সময় ফলাফলের উপর নয়, উদ্দেশ্যের উপর মনোযোগ দিন। ট্রেডিংয়ে সাফল্যের আসল পথ হল প্রতিটি কাজ সচেতনতা থেকে নেওয়া, প্রতিটি আবেগ বুঝে নেওয়া এবং প্রক্রিয়াকে সম্মান জানানো। কারণ আসল জয় টাকা জেতার নয়, নিজেকে জেতার। ষষ্ঠ অধ্যায়, ডিসিপ্লিন, অদৃশ্য শক্তি যা সব ঠিক করে দেয়। বিবেক নামের এক ছেলে ট্রেডিংয়ের দুনিয়াকে খুবই আকর্ষণীয় মনে করত। চার্ট, সবুজ ক্যান্ডেল, দ্রুত লাভ, এগুলো দেখে সে ভাবল সেও বড় কিছু করতে পারে। সে একটি কৌশল শিখল, ব্যাকটেস্ট করল এবং আত্মবিশ্বাসের সাথে বাজারে প্রবেশ করল। প্রথম দিনেই লাভ হলো। আনন্দে সে যেন জ্যাকপট পেয়ে গেছে মনে করল। কিন্তু পরের দিন একই কৌশল লোকসান দিতে শুরু করল। যখনই ক্যান্ডেল উল্টো দিকে গেল, সে আতঙ্কিত হয়ে স্টপ লস তুলে দিল, এই ভেবে যে বাজার ঘুরে দাঁড়াবে। কিন্তু বাজার ঘুরে দাঁড়ালো না, আর লোকসান আরও বাড়তে থাকল। সেই রাতে বিবেক ঘুমাতেই পারল না। মাথায় শুধু একটাই প্রশ্ন, আমার কাছে নিয়ম ছিল, তবুও আমি কেন ফলো করলাম না? এখানেই জ্ঞান আর ডিসিপ্লিনের আসল পার্থক্য বোঝা যায়। ডিসিপ্লিন শব্দটি ছোট মনে হলেও পুরো জীবন বদলে দিতে পারে। ট্রেডিংয়ে এটি আপনার সবচেয়ে বড় শক্তি, আর যদি না থাকে তবে সেটি আপনার সবচেয়ে বড় দুর্বলতা। ডিসিপ্লিন মানে শুধু নিয়ম মানা নয়, এর মানে হলো আপনার আবেগ চিনতে পারা, গ্রহণ করা, কিন্তু সেগুলোর উপর কাজ না করা। বাজার আপনাকে প্রতি মুহূর্তে পরীক্ষা করে। এবার একবার নিয়ম ভেঙে দেখো, ঝুঁকি একটু বাড়াও, লাভ বেশি হবে, স্টপ লস ছড়াও, বাজার হয়তো উল্টে যাবে। কিন্তু একবারও যদি আপনি নরম হয়ে যান, বাজার আপনাকে ডিসিপ্লিনের অভাবের আসল মূল্য শিখিয়ে দেবে। একজন পেশাদার ট্রেডার বলেছিলেন, ডিসিপ্লিন শুরু হয় যেখানে আরাম শেষ হয়। অর্থাৎ যেই মুহূর্তে আপনার মন বলবে চলো একটু অ্যাডজাস্ট করি, সেই মুহূর্ত থেকে ডিসিপ্লিন সক্রিয় করতে হবে। ট্রেডিংয়ে জেতার সবচেয়ে বড় গোপন রহস্য এটি। আপনি কতক্ষণ নিজের পরিকল্পনাকে সম্মান করতে পারেন, বিশেষ করে যখন বাজার আপনার বিরুদ্ধে যায়। ডিসিপ্লিন দেখতে বিরক্তিকর লাগে, এটা রোমাঞ্চ বা উত্তেজনা দেয় না। এটা শুধু একটাই বার্তা দেয়, সঠিক করো, চাই মন মানুক বা না মানুক। এই কারণেই বেশিরভাগ মানুষ ধারাবাহিক হতে পারে না, কারণ তারা খোঁজে উত্তেজনা কিন্তু হারায় শ্রেষ্ঠত্ব। এক বাস্তব উদাহরণ নিন। এক মেয়ে প্রতিদিন সকালে প্রাক বাজার বিশ্লেষণ করত। পুরো পরিকল্পনা, এন্ট্রি, এক্সিট, স্টপ লস সব সেট করা ছিল, কিন্তু আসল ট্রেডের সময় আবেগগুলো তাকে কাবু করত আর সে পরিকল্পনা থেকে সরে যেত। তারপর একদিন সে ঠিক করল, এবার যাই হোক না কেন আমি পরিকল্পনা থেকে সরব না। আর মাত্র 3 মাসে তার ধারাবাহিকতা তৈরি হলো, যা গত 1 বছরে হয়নি, কারণ এবার তার কাছে ছিল ডিসিপ্লিন। ডিসিপ্লিন আসলে আপনাকে অস্থিরতা, অতিরিক্ত চিন্তাভাবনা এবং অনুশোচনা থেকে মুক্তি দেয়। এটি সেই অদৃশ্য সুবিধা যা কোনো চার্টে দেখা যায় না, কিন্তু প্রত্যেক সফল ট্রেডারের ভেতরে থাকে। ডিসিপ্লিন মানে এই নয় যে আপনি কখনো ভুল করবেন না। এর মানে হলো ভুলের পরেও আপনি নিয়ন্ত্রণ হারাবেন না। যখন আপনি ডিসিপ্লিনড হন, প্রতিটি ট্রেডকে সিস্টেমের চোখ দিয়ে দেখেন, না অতিরিক্ত উত্তেজিত, না অতিরিক্ত ভীত। বাজারকে অহংকার বা পরিচয়ের সাথে জড়ানো ছেড়ে দেন, আর তখনই আপনি হয়ে ওঠেন আসল ট্রেডার। ডিসিপ্লিনের সবচেয়ে বড় পরীক্ষা তখন হয় যখন সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে, তবুও আপনি নিজের নিয়মে টিকে আছেন। বাজার তখন পুরস্কৃত করবে, হয়তো সাথে সাথে না, কিন্তু শেষ পর্যন্ত দেবে। তাই পরের বার যখন আপনি ট্রেড নেবেন, নিজেকে একটাই প্রশ্ন করুন, আমি কি আরামদায়ক জোনের বাইরে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনিই সেই অল্প কয়েকজন ট্রেডারের একজন যারা কৌশলের উপর নির্ভর করে না, বরং ডিসিপ্লিনকে এক ধরনের শিল্পে পরিণত করে। কারণ কৌশল সবার কাছেই থাকে, কিন্তু ডিসিপ্লিন থাকে শুধু তাদের কাছে যারা বাজারে নিজেদের জয় করতে নামে। সপ্তম অধ্যায়, সম্ভাবনাবাদী মানসিকতায় পরিবর্তন। ভাবুন, আপনি একজন ক্যাসিনো মালিক। প্রতিদিন শত শত মানুষ আপনার ক্যাসিনোতে খেলতে আসে। কেউ জেতে, কেউ হারে, আবার কেউ আপনাকে গালিও দেয়। কিন্তু আপনি তবুও আপনার কাছের ক্যাবিনে বসে আরামে কফি খাচ্ছেন। কেন জানেন? কারণ আপনি জানেন আপনার গেমে একটি এজ আছে। আপনার জানা আছে যদি 100 বার খেলা হয়, প্রায় 25 বার আপনি হারবেন, কিন্তু বাকি বারগুলোতেই আপনার জেতা আপনাকে কোটি কোটি টাকা লাভ দেবে।
এবার আসুন ট্রেডিংয়ের জগতে। এখানে এই সম্ভাবনাবাদী মানসিকতা একটি সাধারণ ট্রেডারকে অসাধারণ বানিয়ে দেয়। কিন্তু বেশিরভাগ মানুষ যখন ট্রেডিংয়ে আসে তারা ভাবে আমি যদি সব কিছু সঠিক করি তবে আমাকে জিততেই হবে, আর বাজার উল্টো চললেই তাদের আত্মবিশ্বাস ভেঙে পড়ে। এখান থেকে মানসিকতা বদলানোর গল্প শুরু হয়, যেখানে নিশ্চিততার জায়গা নেই সম্ভাব্যতা। এক ছেলে স্বামীর অনেক বই পড়েছে, ওয়েবিনার্স দেখেছে, ব্যাক টেস্টিং করেছে, পুরো প্রস্তুত ছিল বাজারে নামার জন্য। প্রথম ট্রেড লাভ, আত্মবিশ্বাস বেড়ে গেল। দ্বিতীয় ট্রেড ক্ষতি, বিভ্রান্তি বাড়ল। তৃতীয় ট্রেড আবার লাভ, আশা ফিরল। কিন্তু চতুর্থ ট্রেড বড় ক্ষতি, আর ভেতর থেকে আওয়াজ এলো, হয়তো আমি ট্রেডিংয়ের জন্যই তৈরি নই। আসলে স্বামীরের ভুল ছিল না, তার যুক্তি শক্তিশালী ছিল, তার পরিকল্পনাও, কিন্তু তার মানসিকতা ছিল ডিটারমিনিস্টিক, অর্থাৎ প্রতিটি সঠিক পদক্ষেপের বদলে সঠিক ফলাফলের আশা। কিন্তু ট্রেডিং ডিটারমিনিস্টিক নয়, এটা সম্ভাবনাবাদী। মানে কি? আপনি ট্রেড করেন না যাতে প্রতিবার শতভাগ জিতবেন, বরং করেন এই বিশ্বাসে যে আমি যদি 10টা ট্রেড করি তার মধ্যে প্রায় 6টা জিতব। এবং যখনই সত্যি মন থেকে বোঝা যায় তখন ট্রেডিং একটা খেলার মতো লাগে, ব্যক্তিগত যুদ্ধের মতো নয়। এবার এক মেয়ের কথা বলি, নাম রিয়া। সে প্রতিটি ক্ষতির পর নিজেকে অপরাধী মনে করত, ভাবত কিছু না কিছু ভুল করছে, আরও শেখার দরকার। কিন্তু যখন সে বুঝল যে লোকসানও সম্ভাবনাবাদী মডেলেরই অংশ, তখন সে একটি নতুন নিয়ম তৈরি করল। আমি নিজেকে কখনো একটিমাত্র ট্রেড দিয়ে বিচার করব না। এই নিয়ম তার মনস্তত্ত্বকে স্বাধীন করে দিল। সম্ভাবনাবাদী চিন্তা আপনাকে মানসিক বোঝা থেকে মুক্ত করে, কারণ যখন আপনি গ্রহণ করেন যে প্রতিটি ট্রেডে জয় আর ক্ষতি দুটোই সম্ভব, তখনই আপনি নির্ভয়ে কাজ করতে শিখবেন। এবার প্রশ্ন, এই মানসিকতা আনা কিভাবে যায়? প্রথম ধাপ হলো ফলাফলের প্রতি অনাসক্তি। প্রতিটি ট্রেডকে একটি দীর্ঘ সিরিজের অংশ ভাবুন। যেন কয়েন টসে একবার কি এলো সেটা বড় বিষয় নয়, কিন্তু 100 বার করলে প্যাটার্ন স্পষ্ট দেখা যায়। দ্বিতীয় ধাপ হলো নিজেকে ভুল করার অনুমতি দিন, এবং এই ভুল আপনার জ্ঞানকে দাগ দেয় না, বরং এটা পেশাদার হবার প্রতীক। সম্ভাবনাবাদী মানসিকতার সবচেয়ে বড় উপহার হলো নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষা থেকে মুক্তি। এখানে আপনাকে প্রতিবার ঠিক হতে হবে না, শুধু ধারাবাহিক হতে হবে। মনে রাখবেন, ট্রেডিংয়ের সবচেয়ে বড় বিভ্রম হলো নিয়ন্ত্রণ, কিন্তু সম্ভাবনাবাদী চিন্তা শেখায় আপনি ফলাফল নিয়ন্ত্রণ করতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে পারবেন শুধু নিজের আচরণ। একজন পেশাদার ট্রেডারের কিচ্ছু যায় আসে না পরের ট্রেডে কি হবে, তার উদ্বেগ থাকে সে নিজের পরিকল্পনা ফলো করছে কিনা। তাই পরের বার ট্রেড নিলে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি ফলাফল নিয়ন্ত্রণ করতে চাইছি নাকি প্রক্রিয়া ফলো করছি? যদি উত্তর হয় প্রক্রিয়া, তাহলে অভিনন্দন, আপনি পৌঁছে গেছেন সেই মানসিকতায় যেখান থেকে দীর্ঘমেয়াদী সাফল্য জন্ম নেয়। সম্ভাবনাবাদী মানসিকতা শুধু ট্রেডিং নয়, জীবনের প্রতিটি সিদ্ধান্তে স্পষ্টতা আনে। কারণ যখন আপনি গ্রহণ করেন যে জীবনে কিছুই নিশ্চিত নয়, তখন আপনি প্রতিটি পদক্ষেপ শান্তভাবে নিতে শিখেন। আর এই শান্ততাই একজন ট্রেডারকে মাস্টার বানায়। উপসংহার, এতক্ষণ আপনি জানলেন যে একজন ট্রেডারের আসল লড়াই চার্ট, খবর বা ইন্ডিকেটার্সের সাথে নয়। এই লড়াই হয় তার নিজের ভিতরে, তার চিন্তাধারা, তার আবেগ, তার পুরনো বিশ্বাসগুলোর সাথে। ট্রেডিং একেবারে আয়নার মতো, এটা প্রতিদিন আপনাকে দেখায় আপনি কতটা স্থিতিশীল, কতটা সচেতন এবং কতটা ডিসিপ্লিনড। আপনি দেখেছেন কিভাবে ধারণা বাস্তবতা বদলায়, কিভাবে বিশ্বাস চুপিসারে নিঃসিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে, কিভাবে ভুল লক্ষ্য পুরো যাত্রাকে নষ্ট করে দিতে পারে। আর সবচেয়ে জরুরি হলো কিভাবে ডিসিপ্লিন এবং সম্ভাবনাবাদী মানসিকতা আপনাকে স্পষ্টতা দেয়, যেখানে বাজারে প্রতিটি নড়াচড়া শুধু একটি ডাটা পয়েন্ট, আবেগীয় ট্রিগার নয়। ট্রেডিংয়ে সাফল্য আসে কৌশল থেকে নয়, স্থিতিশীলতা থেকে। যদি প্রতিটি ট্রেডকে জয় পরাজয়ের যুদ্ধ মনে করেন, তাহলে কখনোই মুক্ত হতে পারবেন না। কিন্তু যদি প্রতিটি ট্রেডকে একটি নিরপেক্ষ ঘটনা ভাবেন, তাহলে সেটাই আপনার টার্নিং পয়েন্ট হবে। মনে রাখবেন, ট্রেডিংয়ের সুবিধা আসে কৌশল থেকে নয়, মনস্তত্ত্ব থেকে। আর এই মনস্তত্ত্ব, এই মানসিকতাই আপনাকে নিয়ে যাবে সেই স্তরে যেখানে প্রতিটি ক্ষতি হয়ে যাবে শিক্ষা, আর প্রতিটি জয় শুধু একটি পদক্ষেপ, গন্তব্য নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে এফএক্স জার্নাল চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।